আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মহসিনা তাবাসসুম মুনিরা পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। পড়াশোনা করব এসএসসি বায়োলজি দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সম্পর্কে। জীবকোষকে বলা হয় জীবদেহের একক, কারণ আমাদের দেহে এক কোষ থেকে বহু কোষের সৃষ্টি হয়। তো তোমাদের ক নঙে কোশ্চেন আসবে যে জীবকোষ কাকে বলে। তো এটার সংখ্যাটা তোমরা লুই এবং সিকেভিস যে কোষের সংজ্ঞায়নটা করেছেন ওইটা দিবা। আর জীবকোষ জীবদেহের একক, ভুলেও কেউ কতে এই সংজ্ঞাটা দিবা না। তো তোমাদের ক নঙে কী টাইপের কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ কোষ, বা কোষ কাকে বলে। তো এটার সংজ্ঞাটা দিবা লুই এবং সিকেভিচ। এটা তো লুই এবং সিকেভিচ 1969 সালে কোষের সংজ্ঞায়ন করেছেন। ওনারা কোষের সংজ্ঞায়ন করতে গিয়ে কোষের তিনটা বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। একটা কোষ কেমন হবে, একটা কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত হবে। কোষ হবে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। এবং কোষ কেমন হবে, এটা জীবজ ক্রিয়াকলাপের একক হবে। আর কি, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তাহলে আমাদের জানতে হবে যে বৈষম্যভেদ্য পর্দা বলতে আসলে কি বোঝায়। বৈষম্যভেদ্য পর্দা মানে ধরো যে পাশে একটা কোষ আছে এইটা, তো এইটার পাশে আরেকটা কোষ এইটা। তো কোষের চারপাশেই একটা কোষের চারপাশে আরও সেম টাইপের কোষ থাকতে পারে। তো দুইটা কোষের মধ্যে কি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। তো এটা দুইটা কোষের বৈষম্য। বা ধরো যে এক পাশে অক্সিজেন বেশি থাকতে পারে, এক পাশে ধরো যে এক পাশে অক্সিজেন বেশি, আরেক পাশে অক্সিজেন কম। তাহলে কি দুইটা কোষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে না। ধরো যে এটা 1 নম্বর কোষ, এটা 2 নম্বর কোষ, বৈষম্য সৃষ্টি হয়েছে। তো এই বৈষম্য ভেদ্য পর্দা, এই দুইটা কোষের মধ্যে, ভেদ্য মানে যেটাকে কি ভেদ করা যাবে, ক্লিয়ার। তাহলে মানে কি এই পর্দাটা কেমন হবে, যে এইটার মধ্য দিয়ে নানা ধরনের উপাদান, কোষীয় উপাদান, যেমন এখানে আমরা অক্সিজেনের কথা বলেছি, এছাড়া আরও গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য নিউট্রিয়েন্টস যেগুলো আছে, অর্থাৎ খাদ্যদ্রব্য যেগুলো আছে, এগুলা কি করতে পারবে, এই এক কোষ থেকে, বা ধরো যে এই 2 নম্বর কোষ থেকে 1 নম্বর কোষে স্থানান্তরিত হতে পারবে। এই জন্য কোষকে কি বলা হয়, বৈষম্য ভেদ্য। তাহলে কোষ বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত। এটা 1 নম্বর বৈশিষ্ট্য, তোমরা মনে রাখবা। সেকেন্ড বৈশিষ্ট্যটা কি মনে রাখতে হবে, এটা জীবজ ক্রিয়াকলাপের একক। এখন আমাদের জানতে হবে যে জীবজ ক্রিয়াকলাপ কোনগুলো হতে পারে বলো তো। যে জীব তার বসবাসের জন্য বা জীবন ধারণের জন্য যে কার্যাবলী পরিচালনা করে, যেমন কি এটা যদি উদ্ভিদের কথা বিবেচনা করো তাহলে কি হতে পারে, সালোক সংশ্লেষণ এক ধরনের জীবজ ক্রিয়াকলাপ উদ্ভিদের ক্ষেত্রে, এটা কিন্তু প্রাণীর নয়। আরেকটা জীবজ ক্রিয়াকলাপ যেটা উদ্ভিদ এবং প্রাণী দুইজনের রয়েছে, এটা কি হতে পারে বলো তো, শ্বসনও কি তাহলে জীবজ ক্রিয়াকলাপ। তাহলে জীবজ ক্রিয়াকলাপের একক কেন বলা হচ্ছে, কারণ প্রত্যেকটা কোষের মধ্যে এই প্রক্রিয়াগুলো ঘটে থাকে। আর অনেকগুলো কোষের মধ্যে ঘটে থাকে, বাট ইউনিট হিসেবে আমরা একটা কোষ আরেকটা কোষ এরকম। কারণ উদ্ভিদ বহুকোষী, উদ্ভিদের পাতায় কি বহু কোষ রয়েছে, আমাদের দেহে বহু কোষ রয়েছে। তো এই জন্য একটা কোষকে আমরা একক বলছি। তো এটা জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। অর্থাৎ কোষ নিজের প্রতিরূপ নিজেই তৈরি করতে পারে। আশা করি এটা পারবে। এরপরে চলে আসি আমরা কোষের প্রকারভেদে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা আদি কোষ এবং প্রকৃত কোষ। দেখো আদি কোষকে কি বলা হচ্ছে, প্রোক্যারিওটিক সেল। এর আগের চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি যে প্রো মানে আদি, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তার মানে কি যে কোষে কি রয়েছে, আদি নিউক্লিয়াস রয়েছে, সেটাই প্রোক্যারিওটিক সেল। তার মানে কি এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এজন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলা হয়। এসব কোষে নিউক্লিয়াসের কোনো পর্দা থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। মাইটোকন্ড্রিয়া কোনো অঙ্গাণুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। আমরা এটা পড়েছি। এটা বলো তো কোন রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যের কথা বলছে। আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। এটা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবদের কথা বলা হচ্ছে, মনেরা রাজ্যের। ক্রোমোজোমে শুধুমাত্র এদের কি পাওয়া যায়, ডিএনএ পাওয়া যায়, এটা মনে রাখবে। আর উদাহরণ মনে রাখবে, নীলাভ, সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া। এরপরে আমরা চলে যাই প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষে। আচ্ছা, এটাও আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছি যে ইউ মানে ভালো বা সুগঠিত, আর ক্যারিয়ন মানে তো নিউক্লিয়াস, আর সেল মানে কোষ, এটা তো আমরা জানি। তাহলে দেখো ইউক্যারিওটিক মানে কি হবে, ভালো নিউক্লিয়াস মানে কি সুগঠিত
নিউক্লিয়াস। তো সুগঠিত নিউক্লিয়াস যেসব কোষে থাকবে তারাই হচ্ছে কি সুকেন্দ্রিক কোষ অথবা প্রকৃত কোষ। সুগঠিত নিউক্লিয়াস মানে কি কোষের একটা নিউক্লিয়াসের সকল উপাদানই সেখানে সঠিকভাবে থাকবে। যেমন নিউক্লিয়াসের জন্য কী লাগে, নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে কি নিউক্লিয় বস্তুগুলো পরিবেষ্টিত থাকে, তাই না? তো এখানে হচ্ছে এটার কথাই বলেছে। আর হচ্ছে রাইবোজোম সহ কোষের সকল অঙ্গাণু যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, তো সবই থাকে হচ্ছে প্রকৃত কোষে। ক্রোমোজোমে এই যে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদান থাকে। বাট আদি কোষে আমরা কী পড়ছি যে এখানে শুধু ক্রোমোজোমে ডিএনএ থাকে। আশা করি তোমরা হচ্ছে প্রকৃত কোষ এবং হচ্ছে আদি কোষ এই দুইটার পার্থক্য সহজেই লিখতে পারবে যদি পরীক্ষায় আসে। অধিকাংশ জীবকোষই হচ্ছে এই ধরনের। তার মানে হচ্ছে উদাহরণ হিসেবে বললে যে অধিকাংশ জীবকোষই এই ধরনের, অ্যাকসেপ্ট নীলাভ, সবুজ, শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি। ওকে, এরপরে আসে হচ্ছে কাজের ভিত্তিতে কোষ। এটা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। সোমা মানে হচ্ছে বডি, তো এটা থেকে আসছে হচ্ছে সোমাটিক সেল, যেটার মানে হচ্ছে দেহকোষ। আর হচ্ছে গ্যামেট, তো জনন কোষ, গ্যামেটিক সেল। ওকে, এরপরে চলো যে দেহকোষ। দেহকোষের কী কী বৈশিষ্ট্য বলেছে আমাদের। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। তাহলে দেহকোষ বিভাজিত হয় কোন পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতিতে, এটা লাগবে। বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়। আচ্ছা, তোমরা কি জানো যে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কীরকম টাইপের হয়ে থাকে? দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হয় হচ্ছে 2n, অর্থাৎ 2 সেট অফ ক্রোমোজোম। এরা হচ্ছে ডিপ্লয়েড। আবার রয়েছে জনন কোষ। তো জনন কোষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n, অর্থাৎ 1 সেট অফ ক্রোমোজোম। এরা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। দেখো, জনন কোষ, যৌন জনন এবং হচ্ছে যৌনক্রম দেখা যায় এদের ক্ষেত্রে। এমন জীবের জনন কোষ উৎপন্ন হয়ে থাকে। জনন কোষের ক্ষেত্রে ওদের বিভাজন ঘটে থাকে হচ্ছে মিওসিস পদ্ধতিতে। তাহলে হচ্ছে দেহকোষের বিভাজন ঘটে মাইটোসিস পদ্ধতিতে, আর হচ্ছে জনন কোষের বিভাজন ঘটে মিওসিস পদ্ধতিতে। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজনন কোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। এটা মনে রাখতে হবে যে অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজনন কোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। এই যে আমরা দেখেছি যে মাতৃজনন কোষে কেমন ক্রোমোজোম থাকে, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর অপত্য কোষে হ্যাপ্লয়েড সংখ্যক। তো তোমরা এটা লিখে রাখতে পারো যে মাতৃজনন কোষ এখানে হচ্ছে 2n, আর হচ্ছে অপত্য জনন কোষ n। n মানে কতটি? 23টি। আর 2n মানে কি হবে? 23 জোড়া, মানে কতটি হবে? 46টি। ওকে, এরপরে দেখো যে পুং এবং স্ত্রীজনন কোষ মিলিত হয়ে নতুন জীবদেহ গঠনের সূচনা করে। পুং এবং স্ত্রীজনন কোষ মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে কী বলা হয়? জাইগোট। এটা মনে রাখতে হবে যে নিষেকের ফলে সৃষ্ট প্রথম কোষকে কী বলা হয়? জাইগোট। আর হচ্ছে এই জাইগোটের বিভাজনের মাধ্যমে গঠিত হয় আমাদের জীবদেহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার একটা কোশ্চেনের উত্তর দাও তোমরা, যে ধরো যে শুক্রাশয়, এটা কি দেহকোষের অন্তর্গত নাকি জনন কোষের অন্তর্গত? শুক্রাশয়, ডিম্বাশয়। আরেকটা টপিক হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু। বলো এই দুই জোড়া অপশনের মধ্যে বলো হচ্ছে কারা দেহকোষের অন্তর্গত আর কারা জনন কোষের অন্তর্গত। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো? হ্যাঁ, তো শুক্রাণু, ডিম্বাণু এরা হচ্ছে জনন কোষের অন্তর্গত, কারণ এদের মধ্যে ক্রোমোজোম থাকে কি? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর হচ্ছে আশয়। আশয় কথাটার মানে হচ্ছে আশ্রয়। এই আশয় কথাটার মানে হচ্ছে আশ্রয়, অর্থাৎ শুক্রাণু যেখানে থাকে। তার মানে শুক্রাশয়, ডিম্বাশয় এগুলা কি আমাদের দেহের কোষ অথবা হচ্ছে দেহ কোষ। তো হচ্ছে এই দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, অর্থাৎ এরা হচ্ছে ডিপ্লয়েড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বলো তো শুক্রাশয়, ডিম্বাশয় কী ধরনের বিভাজন ঘটবে? মাইটোসিস বিভাজন ঘটবে। আর শুক্রাণু, ডিম্বাণুতে কী ধরনের বিভাজন ঘটবে? মিওসিস। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমরা পড়বো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো কী কী আছে এবং তাদের কাজ। এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। এই যে আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছিলাম যে উদ্ভিদের কোষ গহ্বর অনেক বড় হয়, আর হচ্ছে প্রাণীর কোষ গহ্বর অনেক ছোট হয়। এই যে দেখছো ছোট একটা কোষ গহ্বর দিয়েছে, আবার অনেক সময় এই কোষ গহ্বরটি উপস্থিত থাকে না। ওকে, তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গ সমূহ, আর এটা হচ্ছে প্রাণী কোষের প্রধান অঙ্গ সমূহ।
একটা জিনিস খেয়াল করলে দেখবে যে কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আবার রয়েছে উদ্ভিদের কোষ প্রাচীর, কিন্তু প্রাণীর কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। প্রাণীর কোষ প্রাচীর নেই। তার মানে কি, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদের বৈশিষ্ট্য, প্রাণীর কোনো কোষ প্রাচীর নেই। আবার দেখো প্রাণীতে কি রয়েছে, সেন্ট্রোজোম। প্রাণীতে কি রয়েছে, সেন্ট্রোজোম, কিন্তু উদ্ভিদে কোনো সেন্ট্রোজোম নেই। আশা করি তোমরা এখন ডিফারেন্সিয়েট করতে পারবে যে প্রাণীতে কী কী থাকে, উদ্ভিদে কী কী থাকে, কোন অঙ্গটি থাকে না। তো এটা পরীক্ষায় আসে যে প্রাণীকোষে কি কোষ প্রাচীর থাকে, তো উত্তর হচ্ছে প্রাণীকোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তো আমরা পড়বো এখন কোষ প্রাচীর সম্পর্কে। কোনো বিষয় যদি শুরু করতে চাই তাহলে কি প্রথমে তার আবরণ সম্পর্কে জানতে হয়। তো কোষ প্রাচীর হচ্ছে তেমনি উদ্ভিদ কোষের আবরণ। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা মার্ক করবে। কোষ প্রাচীর সবসময় কেমন হয়, মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি হয়ে থাকে। আর এই লাইনটা আরও ইম্পর্টেন্ট যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এরপরে কোষ প্রাচীর কী কী দ্বারা গঠিত হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত হয়। যেটা ইম্পর্টেন্ট এটা যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয় প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে, এবং ছত্রাকের কোষ প্রাচীর গঠিত হয় কাইটিন দিয়ে। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে দেখো এটা প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড এক ধরনের শর্করা। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তোমরা সহজেই মনে রাখতে পারবে যে শর্করা, আমিষ, স্নেহ। তো এগুলো তো মনেই থাকে যে আমাদের সুষম খাদ্য কী কী, শর্করা, আমিষ, স্নেহ। তো সেরকম যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কী কী আছে, যেমন পলিস্যাকারাইড এক ধরনের শর্করা, তারপরে প্রোটিন বা আমিষ, তারপরে লিপিড বা স্নেহ। তো আশা করি তোমরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সহজেই মনে রাখতে পারবে। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। এমন একটা রাজ্য আছে যার কোষ প্রাচীরও কাইটিন দ্বারা তৈরি। আমরা এটা পড়ে এসেছি এর আগের চ্যাপ্টারে। এটা ফানজাই রাজ্যের, ফানজাই রাজ্য। ফানজাই রাজ্যের প্রাণীদের কোষ প্রাচীরও কাইটিন দ্বারা তৈরি হয়ে থাকে। একটা কোষ প্রাচীরের 3 ধরনের পর্দা থাকে। প্রথমে থাকে মধ্যপর্দা। এখন তোমরা বলতে পারো যে প্রথমে কেন মধ্যপর্দা থাকে, মধ্যপর্দা তো মাঝখানে থাকার কথা, তাই না? আচ্ছা, এটাকে মধ্যপর্দা বলা হয় কারণ ধরো যে এটা একটা উদ্ভিদ কোষ, এটা আরেকটা উদ্ভিদ কোষ, আবার কি এই পাশেও তো কোষ থাকতে পারে, তাই না? তাহলে দেখো এই দুইটা কোষের মধ্যবর্তী যে পর্দা, এটা মধ্যপর্দা। দেখো এটা সবচেয়ে বাইরে না, তো এই জন্য কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের পর্দাটার নাম মধ্যপর্দা। আশা করি তোমাদের মনে থাকবে, এটা তোমরা এমসিকিউতে ভুল করবে না যদি আসে। এরপরে থাকে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের পরে থাকে গৌণ প্রাচীর। তো গৌণ প্রাচীরের আবার 3টি স্তর রয়েছে, একটা বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। ওকে, কোষ প্রাচীর থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জানতেই হবে, এই সংখ্যাটা কখনোই ভুল করা যাবে না, এটা প্লাজমোডেজমাটা কি। তো প্লাজমোডেজমাটার সংজ্ঞায়নটা কীভাবে করবে তোমরা? প্লাজমোডেজমাটা এক ধরনের আণুবীক্ষণিক নালী যা পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। প্লাজমোডেজমাটার এই সংখ্যাটা মনে রাখতে হবে অবশ্যই। এটা কণের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে প্লাজমোডেজমাটা কাকে বলে। আশা করি তোমরা এটা পারবে। এরপর আমাদের জানতে হবে প্রোটোপ্লাজম সম্পর্কে। ওকে, একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিই যে বলো তো আমাকে তোমরা যে প্রোটোপ্লাজম বড় নাকি সাইটোপ্লাজম বড়? অবশ্যই প্রোটোপ্লাজম বড়, কারণ প্রোটোপ্লাজমের ভিতরেই থাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের ভিতরেই থাকে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনকে কোষঝিল্লিও বলা হয়। কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এরা 3টা প্রোটোপ্লাজমের পার্ট। যদি সাইটোপ্লাজম বলে তাহলে তোমরা সাইটোপ্লাজমের সংজ্ঞায়নটা কীভাবে করবে আমাকে বলো তো? যে প্রোটোপ্লাজমের অভ্যন্তরে নিউক্লিয়াস এবং কোষঝিল্লি ব্যতীত যে অংশটি রয়েছে সেটাই সাইটোপ্লাজম। তেমনি নিউক্লিয়াসেরটাও তোমরা দিতে পারো যে প্রোটোপ্লাজমের অভ্যন্তরে সাইটোপ্লাজম ব্যতীত যে গোলাকার পিণ্ড রয়েছে সেটা নিউক্লিয়াস, যা কি বহন করে থাকে, ক্রোমোজোম বহন করে থাকে, যেটা বংশগতির ভৌত ভিত্তি। আশা করি তোমরা পারবে। তো অনেক সময় প্রোটোপ্লাজমের সংখ্যাটা আসে, তো আমরা প্রোটোপ্লাজমের সংখ্যাটা মার্ক করে ফেলি যে কোষের ভিতরে অর্ধস্বচ্ছ জেলির মতো বস্তু থাকে, সেটা প্রোটোপ্লাজম। আচ্ছা, এরপরে আমরা পড়বো কোষঝিল্লি। এটা একটা 2 স্তরের স্থিতিস্থাপক পর্দা। এটার নাম কোষঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। মেমব্রেন মানেই আবরণ বা
পর্দা। ক্লিয়ার? মেমব্রেন, লেমা এগুলার মানে হচ্ছে আবরণ বা পর্দা বা হচ্ছে ঝিল্লি। তো কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। এই সংজ্ঞাটা বেশি ইম্পর্টেন্ট যে মাইক্রোভিলাই কাকে বলে। এটা হচ্ছে কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই। আচ্ছা, তোমরা কি জানো মাইক্রোভিলাই বা ভিলাইয়ের উপস্থিতি কেন থাকে? দেখো, এখানে ভিলাই না থেকে তো নর্মাল একটা আবরণ থাকতে পারতো এরকম, তাই না? বাট এখানে কি ভিলাইয়ের মতো অবস্থান করছে না? তো কেন থাকে? এটা হচ্ছে কোষের ভিতরে যেন পুষ্টি উপাদানগুলো আরও বেশি পরিমাণে শোষিত হতে পারে। ভিটামিনস, নিউট্রিয়েন্টসগুলো, খাদ্য থেকে যে পুষ্টি উপাদান পাই, খাদ্যের সরল উপাদানগুলো যাতে বেশি পরিমাণে শোষিত হতে পারে, এই জন্য কোষের ভিতরে থাকে হচ্ছে মাইক্রোভিলাই। কারণ হচ্ছে এরা সারফেস এরিয়া বৃদ্ধি করে, বা ধরো যে ক্ষেত্র বৃদ্ধি করে। ক্ষেত্র হচ্ছে সারফেস এরিয়া। ওকে, ধরো যে এখানে একটা লাইন, শুধু একটা তার, একটা লম্বা তার যেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তেমনি তুমি 2 সেন্টিমিটার তারকে যদি ভাঁজ করো তাহলে এটার ক্ষেত্র কতটুকু হয় দেখো তো? এরকম ছোট হয়ে যাবে না? 2 সেন্টিমিটার এতটুকুতেই হয়ে যাবে না? তার মানে কি, আমরা যদি এই তারের সমান যদি আমরা একটা ক্ষেত্র তৈরি করতে চাই এই হচ্ছে কুঞ্চিত করে, তাহলে কি আমাদের আরও বেশি তার লাগবে না? অর্থাৎ ধরো আরও 4 সেন্টিমিটার তার লাগবে না? তাহলে কি হলো, এটার ক্ষেত্রটা একটু বেশি বেড়ে গেল না? একে আরও বেশি পরিমাণে জায়গা দখল করলো না? আর এটা কি 2 সেন্টিমিটারেই পুরো জায়গা দখল করে ফেলেছে, অথচ এই তার 2 সেন্টিমিটারের পরেও আরও 2 সেন্টিমিটার হচ্ছে জায়গা রেখেই দিল, যাতে হচ্ছে আরও একটা তার আমরা সংযোগ করতে পারি। ভিলাই ঠিক সেম কাজটাই করে এখানে, যে যদি নর্মাল হচ্ছে কোষ ঝিল্লি থাকতো, কোষের এমনি যদি একটা ঝিল্লি থাকতো তাহলে এটা এরকম হতো, বাট কোষ ঝিল্লি কি কেমন হয়ে যায়? ভাঁজ হয়ে যায়। ভাঁজ হলে কি হয়, আমরা আরও বেশি পরিমাণে আরও হচ্ছে ঝিল্লির আরও আবরণ তৈরি হয়। ঝিল্লির যত আবরণ তৈরি হবে, খাদ্যবস্তু এখানে তত বেশি শোষিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, এরপরে আমরা পড়বো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পড়ার আগে আমরা জেনে নিব হচ্ছে কোনটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, কোনটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। দেখো, ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো হচ্ছে, এটা সবাই মুখস্থ রাখবে যে কোনটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা হচ্ছে মুখস্থ রাখার চেষ্টা করবে। আচ্ছা, ঝিল্লিযুক্ত অঙ্গাণু। ঝিল্লিযুক্ত অঙ্গাণুর মধ্যে রয়েছে প্রথমেই মাইটোকন্ড্রিয়া, এরপরে রয়েছে প্লাস্টিড, গোলজি বস্তু, এরপরে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপরে রয়েছে লাইসোজোম। আবার ধরো যে ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো রয়েছে। ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে রয়েছে রাইবোজোম, দুই নম্বরটা হচ্ছে সেন্ট্রোজোম, তিন হচ্ছে কোষ কঙ্কাল। কোষ কঙ্কালের মধ্যে রয়েছে মাইক্রোটিউবিউলস, intermediate tubules, মাইক্রোফিলামেন্ট। আশা করি তোমরা এই নামগুলো ভালোভাবে শিখে ফেলবে। এগুলো যদি শিখো একটা এমসিকিউ তোমাদের হচ্ছে কারেক্ট হয়ে যাবে। আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই রাখবো, কালকে আমরা হচ্ছে ঝিল্লি যুক্ত অঙ্গাণু স্টার্ট করব।